আজ প্রতিবেদনের শুরুতেই আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম, নমস্কার। সবাই ভালো থাকবেন। শারদীয়া পিতৃপক্ষের শেষ, আজকে থেকে মাতৃপক্ষ শুরু হচ্ছে। সাবধানে উৎসব পালন করুন, আরজিকর কাণ্ডটাকে ভুলবেন না। আজকে আমি একটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই প্রতিবেদনের আজকে মুখ্য বিষয় হচ্ছে সৌদি আরবিয়ার প্রফেসর একজন, ওনার নাম নাসির বিন সুলেইমান উল উমার। তিনি সৌদি আরবিয়াতে থাকেন, সৌদি আরবের একজন প্রফেসর। তিনি ভারতবর্ষ সম্বন্ধে টিপ্পনী করেছেন। কি টিপ্পনী করেছেন? তিনি বলছেন যে ভারতীয়রা, সনাতনী ভারতীয়রা, মানে যারা হিন্দু বা আদার কাস্ট আছেন মুসলিম বাদে, তারা খুব ডিপ স্লিপে আছে, মানে খুব গভীর নিদ্রায় মগ্ন আছে। এবং এরা যতটাই নিদ্রায় মগ্ন আছে ততটাই র্যাপিডলি ইসলামের কিন্তু বিস্তার হচ্ছে, ইসলাম মুসলিমদের বিস্তার হচ্ছে। তিনি বলছেন যে মুসলিমরা পুলিশে, আর্মিতে, ব্যুরোক্রেসিতে ধীরে 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 তারা পজিশন নেওয়া শুরু করে দিয়েছে। অনেক দিন ধরেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে পদগুলি, মানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি সবেতেই কিন্তু তারা ধীরে 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 তাদের প্রবেশ একদম কংক্রিট করে নিচ্ছে। বর্তমানে ইসলাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জাতি ইন্ডিয়াতে। তিনি বলছেন যে আজকের যে অবস্থা, জাস্ট কিছুটা সময় পরে, কিছুটা বছর পরে, তিনি 2050 সাল বলেছেন। তিনি বলছেন যে 2050 সালে মধ্যে ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি হয়ে যাবে এবং সেখানে হবে একটা রায়ট, এবং সেই রায়টের ফলে হিন্দুদেরকে সাফ করে দেওয়া হবে। 2050 সালের মধ্যে এইটা একটা ইসলামিক কান্ট্রি হতে চলেছে। তিনি এটা বলেছেন যে প্রতি বছর ভারতবর্ষে প্রতিদিন 65,000 করে বাচ্চা জন্ম নেয়। তার মধ্যে প্রায় 40,000 মুসলিম বাচ্চা জন্ম নিচ্ছে এবং হিন্দুরা বা অন্য জাতি মিলে 25,000। তাহলে যদি তাই হয়, তার হিসাব বলছে যে এইটাই ভাবুন যে তাহলে এই যে র্যাপিড যে একটা গ্রোথ হচ্ছে মুসলিমদের, এইটা আজকের দিনে যে জন্মগ্রহণ করছে 2024 সালে 2050 আসতে 26 বছর আছে, এই যে কমিউনিটিটা, এরা কিন্তু তখন 25, 26, 24 বছরের হয়ে যাবে, বা আগামী মানে বিগত দিনগুলিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই রেশিওটা কিন্তু এভাবে চলতে থাকবে। তখন কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হবে ভারতবর্ষকে। মানে তখন বলেছেন যে ইন ফিউচার দেয়ার উইল বি নো বিজেপি, নো টিএমসি, নো কংগ্রেস, নো লেফট ফ্রন্ট, ওনলি মুসলিম, ইসলামিক রাজনৈতিক দল হবে, ইসলামিক একটা দল তৈরি হবে। সেটা ভারতবর্ষের তখনকার পার্সপেক্টিভে কী হবে সেটা জানাচ্ছেন। এই যে ভয়ানক একটা তথ্য দিয়েছেন, এই তথ্যটা বেরিয়েছে। ভারত সরকারেরও এখানে অনেক নিন্দা করা আছে। ভারত সরকার বলছে যে না, মুসলিমদের গ্রোথ 20%, কিন্তু এই নাসির বিন সুলেইমান উল উমার, যিনি সৌদি আরবিয়ার একজন প্রফেসর, তিনি বলছেন না, ভারত সরকার এটাকে চুপিয়ে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য বলছে গ্রোথটা অনেক বেশি, 25%-এরও বেশি। কিন্তু ভারত সরকার চাইছে না যে এই সত্যটা সামনে আসুক। তাহলে ইসলাম যে আছে, ইসলাম মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু যারা আজকে আছেন, তাদের মধ্যে একটা
জোশ তৈরি হয়ে যাবে এবং সেই জোশের ফল কি হতে পারে সেটা আপনারা মুর্শিদাবাদ, মালদা, কেরালা উল্লেখ করেছে। প্রত্যেকটা রাজ্য জেলা হিসাব ধরে ধরে বলেছে যে দেখুন যেখানে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় বেশি আছে সেই জায়গায় হিন্দুদের অস্তিত্বটা কীরকম আছে সেটা ইনি উল্লেখ করেছেন। এটা একটা মানে কি বলবো, এটা একটা হচ্ছে ওনার মনের কথা ভারতবর্ষ সম্বন্ধে। যেহেতু উনি মুসলিম, সেই জন্য মুসলিম নিয়ে মুসলিমদের কথাই উনি বলবেন। কিন্তু আমরা যারা হিন্দু বা যারা অন্য জাতির আছি, আমাদের দেশ ভারতবর্ষ আমাদের সেকুলার কান্ট্রি, এখানে মুসলিমরা যেভাবে থাকেন হিন্দুরাও সেভাবে থাকেন। হ্যাঁ, হয়তো ঠিক বলেছেন উনি যে ওনার ধারণাটার ক্ষেত্রে আমি কিছুটা সাপোর্ট করি, যেমন আর্মিতে, পুলিশে, অ্যাডমিনিস্ট্রেশনে, ব্যুরোক্রেসিতে এই যে ঢুকে যাচ্ছে আর ধীরে 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 মুসলিমদের একটা মানে হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে। একদিকে এটা দেশের পক্ষে ভালো, কারণ এতদিন ধরে যেটা হয়ে এসেছিল যে সমতা ছিল না, ওরা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে শিক্ষা দীক্ষা দূর ছিল, তাদেরকে দেওয়া হতো না, তাদেরকে দেয়নি, কংগ্রেস আমলে দেয়নি। বিজেপি আসার পরে কিছুটা চেষ্টা করেছে, তাদের নানা রকম বিজেপির অনেকগুলি সংখ্যালঘু সম্প্রদায়কে আপগ্রেড করার জন্য কিছু পরিকল্পনা আছে যেটা আমরা দেখতে পাই, কিন্তু কংগ্রেসের কিছু ছিল না, ওই মাদ্রাসা নির্মাণ ছাড়া কিছু ছিল না। আর কংগ্রেস আর বিজেপি ছাড়া আমরা মাঝখানে যে কোয়ালিশন মানে গভর্নমেন্ট, কংগ্রেসেরও তো কোয়ালিশনই ছিল, তার আগেও ডামাডোলের মধ্যে অনেক ছিল, মানে গভর্নমেন্ট কোয়ালিশন ছিল, যার ফলে সেই সময়টা দেশের উন্নয়ন সেইভাবে হয়নি, দেশের উন্নতিও সেইভাবে আমরা পরিলক্ষিত করতে পারিনি। কিন্তু এই হাসান নাসির বিন সুলেইমান উল উমারের কথা অনুযায়ী ভারতবর্ষ আগামী দিনে 2050 সালে ইসলামিক কান্ট্রি হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন এবং বলছেন হিন্দুরা ঘুমোচ্ছে, তাদের জাগরণ হবে না, যে হারে মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে আগামী দিন মুসলিমদের হতে যাচ্ছে ভারতবর্ষ। কিন্তু নাসিরুল উমার যিনি এই কথাটি বলছেন তার বোঝা উচিত যে ভারতবর্ষ একটা বৃহত্তম একটা গণতান্ত্রিক দেশ, তার সংবিধান অত্যন্ত স্ট্রং এবং সেই সংবিধান স্ট্রংয়ের জন্য ভারতবর্ষে কিছু করতে গেলে সে ইসলামিক কান্ট্রি হবে কি হবে না সেটা পরবর্তী প্রজন্ম যারা এই সময় থাকবেন, সরকারে থাকবেন বা যেভাবেই থাকুন, প্রশাসন যেভাবে আছেন সেভাবে নির্ধারণ করবেন। কিন্তু আমাদের সংবিধান আমাদের অনেক স্ট্রং, আমরা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের এখানে সব কিছু চলে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে নাসির বিন সুলেইমান উল উমর, নাসির বিন সুলেইমান বিন উমর, প্রফেসর অফ সৌদি আরবিয়া, তার কথাটা কার্যকরী হবে। কিন্তু মারাত্মক কথা উনি বলেছেন যে ভারতবর্ষ 2050 সালে, এবং তিনি স্পেসিফিক্যালি কেরালা এবং পশ্চিমবাংলা, কেরালার কথা বলেছেন সেখানে কিন্তু মুসলিমের সংখ্যাটা বেড়ে গেছে এবং ওখানে কিন্তু মুসলিমরা রাজ করছে। সিমিলারলি বাংলার ক্ষেত্রে বলেছে মুর্শিদাবাদ, মালদার কথা উল্লেখ করেছেন, কালিয়াচক, টালিচকের কথা উল্লেখ আছে যে যেখানে মুসলিমরা সংখ্যায় গরিষ্ঠ সেখানে হিন্দুদের একটা চাপে থাকতে হয়, এরকম কথাই তিনি প্রকাশ করেছেন। তো আমার মনে হয় না যে উনি প্রকৃত তথ্য ভারতবর্ষে জানেন, কিন্তু আমার সামনে এলো, আমি ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদেরকে জানানো দরকার যে ভারতবর্ষ কিন্তু একটা সেকুলার কান্ট্রি। তিনি যতই বলুন, উনি বলছেন যে আই নো দ্য ইন্ডিয়া ইজ সেকুলার অ্যাজ লং অ্যাজ হিন্দুজ আর in the majority. They don't know what will happen to them when they are minority. বলছে যে জানি হিন্দুরা এখানে মেজরিটিতে আছে, কিন্তু তারা জানে না যেদিন তারা মাইনরিটিতে পরিণত হয়ে যাবে, মানে সংখ্যালঘু হয়ে যাবে, সেদিন তাদের উপরে কি হবে। এ উস্কানিমূলক কথাবার্তা আমার মনে হয়। যাই হোক, তিনি লিখছেন, দিস স্টুপিড হিন্দুজ ডু নট হ্যাভ এন আন্ডারস্ট্যান্ড দিস ফর্ম অফ স্ট্যাটিস্টিক্স অফ দ্য
ইনফাইডেলস অফ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। তিনি বলছেন যে বাংলাদেশ পাকিস্তানের মতো অবস্থায় এই যে দি স্টুপিড হিন্দুজ, এই স্টুপিড মানে গবেট হিন্দুরা এটা বুঝতে পারছে না, মানে তারা বুঝতে পারছে না যে এই স্ট্যাটিস্টিক্সটা কীভাবে দ্রুত বৃদ্ধি পেয়ে তাদেরকে মানে শুইয়ে দেবে, এটা বুঝতে পারছে না। কিন্তু স্টুপিড মিস্টার নাসিরুল সুলাইমান, আপনি স্টুপিড, কারণ আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের সংবিধান স্ট্রং, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। সুতরাং এই দেশের সম্বন্ধে কিছু বলার আগে আরও 10 বার ভেবে, কোনো কিছু আর্টিকেল লেখার আগে আরও 10 বার ভেবে লিখবেন, পাবলিকালি করার আগে এইসবকে ভেবে লিখবেন। আমরা মুসলিমরা যেমন এখানে থাকি, হিন্দুরা যেমন থাকি, অন্য অনেক জাতি, শিখ, পার্সি, জৈন, খ্রিশ্চান তারাও থাকেন। আমরা কিন্তু সৌহার্দ্যমূলক পরিবেশেই আমাদের সঙ্গে থাকা হয়, আমরা থাকি। তো সুতরাং আপনার এই উস্কানিমূলক কথাবার্তা আমাদেরকে খুব একটা বিচলিত করতে পারবে না। আমাদের মনে হয় না যে আমরা পাকিস্তান বা বাংলাদেশের মতো অবস্থায় কোনো দিন চলে যাব। এরা বলছেন যে দ্য হিন্দু উইল নেভার স্পিক, উইল রিমেইন সাইলেন্ট, উইল টেক এ হাই মোরাল পজিশন, সো হিজ ডেস্টিনি উইল শিওরলি সিঙ্ক। বলছে হিন্দুরা তাদের নিজস্ব মানে একটা সত্তা নিয়ে বসে থাকে, তারা কোনো কিছু বলে না, তারা কিছু সাইলেন্টলি থাকে, চুপচাপ থাকে, কিন্তু এই যে তাদের এই ব্যাপারটা, এইটা কিন্তু তাদেরকে ডুবিয়ে দিচ্ছে, এটাই কিন্তু একদিন তাদেরকে ডুবানোর কারণ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে কিছুটা উনি সত্য কথা বলেছেন, কারণ হিন্দুরা এখনও চুপচাপই আছেন। চুপচাপ মানে আমরা সংবিধানকে মান্যতা দিই, আমাদের সংবিধান, আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, আমাদের সংবিধানের উপরে ভরসা আছে, সেই জন্য আমরা আমাদেরকে নীরবেই রাখার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধান এবং আমাদের গণতন্ত্র আমাদেরকে সেই জায়গায় কোনো দিনই পৌঁছাতে দেবে না যে জায়গাটা আপনি উল্লেখ করেছেন। উনি কাশ্মীরের কথাও বলেছেন এখানে কিছুটা, হ্যাঁ, উত্তরপ্রদেশের কথাও বলেছেন। যাই হোক, এই সব কথা আমি দেখলাম আর্টিকেলটা, আমি আর্টিকেলটার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা কি বুঝতে পারবেন? দেখুন যদি কিছুটা হলেও বুঝতে পারেন নামটা। তো এই হচ্ছে ব্যাপার, মুসলিমদেরকে নিয়ে এসব চলছে, আর আমরা এই গণতন্ত্র আর ইয়েতেই বিশ্বাস করে বসে আছি। জানি না আমাদের আগামী ভবিষ্যৎ কী হবে, সেই জন্য আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে ভাবতে হবে। এইটা ভাবনার একটা খোরাক দিলাম আপনাদেরকে আজকেও, যে আমরা কিন্তু এই যে থ্রেটটা দিয়েছে যে যদি মানে মুসলিমরা যদি সংখ্যাগুরু হয়ে যায় আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে আমাদের কি পরিণতি হতে পারে। তো মিস্টার নাসির যেটা বলছেন সেটা ভারতবর্ষে কতটা কার্যকরী হবে সেটা উনি হয়তো জানেন না। আমার বক্তব্য অনুযায়ী আমি মনে করি যে ওনার কথা অনুযায়ী আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমরা যেমন পরিবার পরিকল্পনা হিসাবে আমরা একটা সিস্টেমে চলে গেছি যে একটার বেশি বা দুটোর বেশি সন্তান আমরা করব না। ভারত সরকারের কিন্তু নিয়ম নেওয়া উচিত যে এই কমিউনিটির উপরে এই রকম ধরনের একটা নিয়মকে নিয়ে আসা, যে এই ধরনের নিয়মে তারা কিছু মানে এর বেশি সংখ্যায় সন্তান জন্ম দেওয়া যাবে না। যেমন আসামে সরকার করেছেন 2টির অধিক সন্তান হয়ে গেলে কোনো সরকারি প্রকল্পের আওতা থাকবে না, তাদের আওতা থেকে বার করে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপস হেমন্ত বিশ্ব শর্মাজি নিয়েছেন। আমি তাকে স্যালুট জানাই, কারণ এই ধরনের এইসব নিতে গেলে স্ট্রং মানসিকতা হতে হবে। শুধু গদি টিকিয়ে রাখার জন্য না, গদি টিকিয়ে রাখতে গেলে এইসব সিদ্ধান্ত নিয়েও গদি টিকিয়ে রাখা যায় সেটা তিনি বোঝাতে যাচ্ছেন। আর আমার রাজ্যে সত্যকে মিথ্যা করে দিয়ে গদি টিকিয়ে রাখার লড়াই চলছে, সেটা আপনারা সবাই জানেন, সবাই বুঝছেন। আর দমন পীড়ন তো চলছেই। আমি
এটা নিয়ে নতুন কিছু বলবো না, তবে আমি একটাই কথা বলবো ডাক্তারদের, যে পুনর্বিবেচনা করা উচিত। কারণ ডাক্তাররা যদি একেবারেই এতদিন হয়ে গেল, আজকে 55 দিন, এতদিন ধরে যদি এইরকম, যদিও তারা 7,500 মাত্র কাজ দেখে সিনিয়র ডাক্তাররা। আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে গ্রামের আমাদের এই হিলি, খাসপুর, ওই জলপাইগুড়ির প্রত্যন্ত জায়গা, মেখলিগঞ্জ, কুচবিহারের এইসব জায়গায় তো সেরকম সুপার স্পেশালিটি হসপিটাল নেই, সেখানে মেডিকেল কলেজ নেই, পাবলিক হেলথ সেন্টারের উপরে ভরসা করতে হয়। মেখলিগঞ্জে অবশ্য হসপিটাল আছে, একটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল হসপিটাল আছে, কিন্তু এই যে হিলি বলুন, খাসপুর বলুন, সব প্রাইমারি হেলথ সেন্টার। তো এইসব জায়গায় তো জুনিয়র ডাক্তারদের কোনো প্রয়োজন নেই। সুতরাং সরকার যেটা বলছেন সেটাও যেমন ঠিক নয়, তবে এই যে চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে, এত রুগী মারা যাচ্ছে, মারা কোথায় যাচ্ছে না, নর্মালি মারা যাচ্ছে। ডাক্তাররা সেটা মানে শিডিউল, মানে ওদের যে লাস্ট প্রায় 2-3 বছরের মনে হয় ওরা সেই ডাটা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই যে ডাটা লাস্ট 3-4-5 বছরের ডাটা আছে, আর এই বছরের ডাটাও তার সঙ্গে টালি করে দেখা যাচ্ছে যে মৃত্যুর সংখ্যা কম আছে। হোয়াট এভার মেবি, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, হতে পারে কম, হতে পারে বেশি, সরকার ঠিক, জুনিয়র ডাক্তাররা ঠিক, তবে আন্দোলনটা এখন কিন্তু অন্য জায়গায় যাচ্ছে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি একটু মানে ওই কি বলবো, চর্চা করি অন্যান্য বিষয়গুলির উপরেও। তো আমি যা দেখতে পাচ্ছি এখনকার পশ্চিমবঙ্গের যা গ্রহ আছে, তাতে কিন্তু এখন কিন্তু সরকারকে অত সহজে কিছু করা যাবে না, সরকার পক্ষের দিকেই পাল্লাটা ভারী থাকবে। 4 ডিসেম্বর থেকে মার্চ, 4 ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে সরকারের কিন্তু একটা অবস্থানগত পরিবর্তন হলেও হতে পারে, মানে ডামাডোল একটা হবে, একটা বড় রকমের পরিবর্তন ওই সময়টা হলে হতে পারে, তার আগে কিন্তু দেখা যাচ্ছে না। আর একটা জিনিস বলে রাখি যে এই গ্রহের অবস্থান যা, শুক্র নিচস্থ হয়ে আছে, অষ্টমে মঙ্গল অষ্টমে আছে, তো এইখানে পশ্চিমবঙ্গের যে অবস্থা আছে তাতে কিন্তু সেনাবাহিনীর একটা দেখা যায় যে সেনাবাহিনী কিন্তু এখানে মানে কোনো কারণ না কোনো কারণবশত এখানে কিন্তু সেনাবাহিনীর একটা অ্যাকশান হতে পারে, সেটাও কিন্তু এই নভেম্বর থেকে জুনের মধ্যে, জুন জুলাইয়ের মধ্যে, এর মধ্যেই হবে। এখন জানি না কি হতে পারে, আমি ছোটোখাটো একটু অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিসের ভিত্তিতে আমি বললাম যে এখন সরকারকে খুব একটা বেগ পেতে হবে না 4 ডিসেম্বর পর্যন্ত। 4 ডিসেম্বরের পর থেকে সরকারের উপরে চাপ আসবে এবং আরও অনেক কিছুর মানে প্রকাশ্যে চলে আসবে, তাতে যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যের একটা পরিবর্তনের সম্ভাবনা আছে, সেটা 4 ডিসেম্বরের আগে নয়। এবং 4 ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই সম্ভাবনাটা বেশি, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাসের মধ্যেই যা হওয়ার হবে। এবং এর মধ্যে আর্মিদের একটা মানে সেনাবাহিনীর একটা কি বলবো ওইটাকে, মানে একটা ডিপ্লয়মেন্ট এখানে হতে পারে, সেনাবাহিনীর একটা ডিপ্লয়মেন্টের হওয়ার সম্ভাবনা খুব প্রবল দেখা যাচ্ছে। জানি না সেটা 355-এর জন্য হতে পারে, 356-এ তো রাষ্ট্রপতি শাসন, আর 355-এ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই অবস্থাটা হবে। তো যারা আন্দোলন করছেন তারা আন্দোলন চালিয়ে যান, আপনাদের মতো করে আন্দোলন চালিয়ে যান, আর জাস্টিসটা পাবেন, অনেক দেরি হবে জাস্টিস পেতে। এবং এই জাস্টিস পেতে গিয়ে ওই মানে চাণক্যের কথায় যে এই কি হতে পারে কি হয় সেটা যদি আমি ধরে নিই, তাহলে রাজা তার পরাজয় হবেই, এটাই দেখা যাচ্ছে। একটু ধৈর্য ধরে আপনাদেরকে থাকতে হবে, যারা আন্দোলন করছেন, যারা আন্দোলনে সরকারের পরিবর্তন চাইছেন, তাদেরকেও বলছি যে সরকারের পরিবর্তন এই মুহূর্তে সম্ভব না। 4 ডিসেম্বরের পর থেকে জুন, মানে এই 6 মাস, এপ্রিল, 4 ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা সম্ভাবনা আছে প্রবল। এবং যদি এই সময়টা না হয় তাহলে মার্চের পর থেকে যে কোনো সময় আর্মির দ্বারা
রাজ্যটা পরিচালনা হতে পারে এবং সেই সময় কিন্তু একটা রাজ্যের মানে চাণক্যর কথা অনুযায়ী গ্রহ অবস্থানের ভিত্তিতে এই জায়গাটায় কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। তো সুতরাং আমি বলতে চাই না এসব ব্যাপার, তবুও আন্দোলনকারীরা আন্দোলন করছেন, করুন, সরকার এখন এতেই থাকবে। তবে হ্যাঁ, যদি সরকার তার মানবিক চেহারা নিয়ে এগিয়ে আসে তাহলে কিন্তু আবার একটু মুশকিল আছে, কারণ এই যে দুটো দশা বললাম, একটা শুক্রের আর একটা মঙ্গলের, এরা আবার অন্য ঘটনা ঘটায় যদি শাসক সঠিক জায়গায় চলে যায়। এখন তো শাসক সঠিক জায়গায় নেই, সেটা সবাই বুঝতে পারছে। একটা আক্রোশ হবে, আরও বাড়বে, আরও ক্ষোভ বাড়বে। কিন্তু সরকার যদি এই জায়গাটায় মানে যিনি রাজা, মানে আমি ধর্মের ইয়ের খাতিরে বলছি, যে যিনি রাজা, এই রাজা যদি মনে করে যে না, আমি প্রজাদের কাছে সব উগরে দেব, আমি সারেন্ডার করব, আমি সব বলে দেব, আমি যদি দোষী হই তাহলে আমিও, সেক্ষেত্রে কিন্তু সরকারের কিন্তু প্লাস পয়েন্ট আছে, রাজার প্লাস পয়েন্ট থাকে। সেই রাজা এবার কি করবে সেটা দেখার বিষয়। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আজকে মহালয়া ছিল, অনেকেই তর্পণ করেছেন। মহামিছিল ছিল, মহামিছিলের ওটাও দেখলাম কলকাতাতে, পাটুলিতে মনে হয়, বাঁশদ্রোণীতে একটা বাচ্চা ছেলে 9 বছর, শুনলাম 9 বছর, তাকে ওই জেসিবি চাপা দিয়ে মেরে দিয়েছে, তাতেও একটা আন্দোলন চলছে, সেই মারপিট হয়েছে, পুলিশ এসছে, অনেক কিছু ব্যাপার। তো ক্ষুব্ধ জনগণ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনো একটা ইস্যু হলেই ওরা কিন্তু শাসকের দলের বিরুদ্ধেই কিন্তু আন্দোলনে নেমে পড়ছে। পুলিশও কিন্তু আজকে মানে খুব বাধাপ্রাপ্ত হয়েছে। পুলিশের আইসিকে ওই জল কাদার মধ্যে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, যা শুনলাম মিডিয়াতে। তো এইসব যত দিন যাবে বাড়তে থাকবে। তবে 4 ডিসেম্বর পর্যন্ত সরকারের আপাতত তো কোনো সেরকম ভয় নেই, কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে যদি সরকার পক্ষ সারেন্ডার করে দেয়, সব কিছু উগরে দেয়, তাহলে আবার বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রোভাইডেড যে সেইটা কি করবেন, সেই মানসিকতা তাদেরকে গ্রহ অবস্থান কিন্তু করতে দেবে না। গ্রহের যে অবস্থান তাতে কিন্তু রাজাকে সেই কাজটি করতে দেবে না, যে সত্যি কথা বলে তুমি থেকে যাও, সেই কাজটি করতেই দেবে না। রাজাকে আরও বিপথে চালনা করবে, রাজাকে ভুল বোঝাবে। রাজার যে ডান দিকে বাঁ দিকে যে সভা পরিষদ থাকেন, তারা রাজাকে ইচ্ছাকৃতভাবে ভুল প্রয়োগ করবেন, বিরোধীদের সঙ্গে মিলে জুলে তারা ভুল মন্ত্রণা দিবেন। এই ভুল মন্ত্রণাগুলি শেষ করে দিবে রাজাকে। এমনও দেখা যাচ্ছে রাজা দেশ ছাড়তে বাধ্য হবে, নিজের দেশ ছাড়তে বাধ্য হবে। এরকমও এরকম পরিস্থিতিতে দেখা যায়। তো রাজাকে, প্রজাকে কিভাবে কি হবে না হবে সবই তো ভবিষ্যৎ বলবে। আমি জাস্ট পশ্চিমবঙ্গের গ্রহ অবস্থান যেটা আছে তার উপরে বিচার বিশ্লেষণ করলাম, এবং সাথে মানে আমার নিজস্ব কিছু জ্ঞান যেগুলি আমি অর্জন করেছি বিভিন্ন সময়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন বই সাহায্য নিয়েছি, তারও কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সামনে পুজো উৎসবে থাকুন। আপনারা নিজেদের মতো করে উৎসব মানান। কলকাতাতে 5 জনের বেশি অ্যালাউ নেই, জানি না, এই নিয়েও কোশ্চেন উঠেছে যে ওই যে ফেস্টিভ্যাল হয় কার্নিভ্যাল, দুর্গাপূজা কার্নিভ্যাল, তাতেও কি 5 জন? তাহলে এই জায়গাটায় যদি না হয় আক্রোশ আরও বাড়বে। মানে এইটাও সরকারকে একটা ঘোষণা করে দেওয়া উচিত যে হ্যাঁ, দুর্গাপূজা কার্নিভ্যালেও 5 জনই থাকবে, 5 জনের বেশি অ্যালাউ নেই। তাহলে মানুষের মধ্যে যে হ্যাঁ ইকুয়ালিটির একটা ব্যাপার আছে, যে হ্যাঁ না এটা ঠিক আছে। শাসকের প্রোগ্রাম হলে সেইটা সব 7 খুন মাপ, অন্যরা করলে খুনের দায়ী, এটা তো ঠিক না। যাই হোক, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।